মাহাদি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। এই সরকারকে আপনাদের রক্তের মাধ্যমে বসিয়েছেন। আমরা দেখলাম কিছুদিন আগে, এই 2-3 দিন আগে পিজি হাসপাতালের সামনে যারা আহত হয়েছেন তারা চিকিৎসা না পেয়ে রাস্তায় কিন্তু তারা নেমে এসেছে, তারা এবং অবরোধ করেছে। কিন্তু এই যে আপনারা যারা উপদেষ্টা বানিয়েছেন তাদের কাজটা কি এরকম তাদের খোঁজখবর যে নিল না, এটা কেন? এটা কি কোন দিকের কোনো ষড়যন্ত্র কিনা? আমরা রক্তের ম্যান্ডেট দিয়ে যে সরকারকে বসিয়েছি ক্ষমতায়, সেই সরকার সেই কাজ করতে ব্যর্থ হইলে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব এবং তাদেরকে উৎখাত করতে আমরা ভাবব না। তো সরকার আমাদের আহতদের এই জুলাই আন্দোলনে, বিপ্লবে, জুলাই আগস্ট বিপ্লবে আহতদের সারা বাংলাদেশে অনেক আহত, এখনও অনেক আহত তাদের সুচিকিৎসা পেলেও অবস্থা এরকম যে পঙ্গুত্ব বরণ করেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তো তারা হচ্ছে যে এখন উপার্জন করতে পারছে না, একটা হাত নাই, কিংবা এতটা ব্যথা যে সে কোনো কাজ করতে পারছে না। তো সেক্ষেত্রে তারা একটা ফাইন্যান্সিয়ালি একটা উইক সিচুয়েশন পার করছে। তো আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আমরা সব জায়গায় এটা নিয়ে কথা বলছি যে দ্রুত যেন এই সমস্যাগুলো সমাধান করা হয়। আর পিজিতে যেটা হয়েছে বা ইয়াতে যেটা হয়েছে, এটা আসলে খুব দুঃখজনক একটা ঘটনা। সরকার সেদিন রাত্রেই আমাদের উপদেষ্টা সেখানে গিয়েছিলেন, আর আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এর সুষ্ঠু সমাধান হবে। এটা তো ওনারা সময় নিয়েছে ডিসেম্বর পর্যন্ত, তারা পারবে আহত এবং যারা আছে যত সমস্যার সমাধান করতে। আপনাদের কি মনে হয় তারাও কি ডিসেম্বরের ভিতরে এই সমস্যার সমাধান করতে পারবে? আহতদের চিকিৎসা, তাদের যেই ফান্ড, তাদেরকে অর্থ সহযোগিতা করা, এটা কি পারবে? আপনার কি মনে হয়? আমি মনে করি এই কাজে গাফলতি হয়েছে। এই কাজে গাফলতি না হলে এই কাজ এখন আমাদের এটা নিয়ে কথা বলার সময় না। এই কাজ আরও 1 মাস কিংবা 2 মাস আগে শেষ হওয়া উচিত ছিল। আমরা দেখেছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আহত হয়েছেন বা এই এরিয়াতে যারা বেশি ফোকাস পেয়েছেন, তারাই দেখতেছি আপনাদের এই সংস্কার বা যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে কাজ করতেছেন। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমি মনে করি, তাদের কোনো আপনাদের কোনো যারা আহত হয়েছেন তাদের বিষয়ে কিভাবে কাজ করতেছেন? আর তাদের যারা নিহত হয়েছে আপনাদের যে বললেন 14 জন, তাদেরকে কি 33 জন এই পর্যন্ত কি আপনারা কোনো তাদেরকে কোনো সরকারি ফান্ড থেকে সহযোগিতা দিতে পেরেছেন কিনা, বা আলোচনা কি পর্যায়ে আপনারা পৌঁছেছেন একটু ক্লিয়ার করুন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা আসলে সেই ফর্মে সবার কাছ থেকে পূরণ করে সেটার যেন তারা তাদের যোগ্য সব কিছু পায়, সকল রকম সুযোগ সুবিধা এবং সম্মান পায়, তার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে এগুলো নিয়ে কথা বলছি। আর আহতদের যেটা হয়েছে, আমাদের সারা বাংলাদেশে আহতদের খোঁজ রাখার জন্য যেই স্বাস্থ্য বিষয়ক উপকমিটি করা হয়েছে, এই উপকমিটিতে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও সমানভাবে কাজ করছে। তারা হয়তো আপনারা জানেন না, কিন্তু তারা সব সময় কাজ করে যাচ্ছে এবং নিরলসভাবে কাজ করছে। তাহলে আহত যারা প্রাইভেট ইউনিভার্সিটি তাদের কি সমানভাবেই আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন? এটাই ক্লিয়ার করবেন। সমানভাবে অনেকে, এখন দেখেন অনেকের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, তাদের বিদেশে পাঠানো এটা সরকারের দায়িত্ব, তারা এখনও সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। তো এটাই হচ্ছে যে সমস্যা। তাছাড়া এই যে এখনও যাদের চিকিৎসা পেন্ডিং আছে কিংবা সুচিকিৎসা হচ্ছে না, এই জিনিসগুলো নিয়ে এখন সরকার কাজ করছে, আশা করছি এগুলো দ্রুত সমাধান হবে। আমরা দেখলাম যে এই যে 2-3 দিন আগে পঙ্গু হাসপাতালে যেই বিষয়টা হলো, যারা আহত তাদেরকে সিটে থাকার কথা, কিন্তু আমরা দেখলাম যে তারা না পেরে, চিকিৎসা সঠিক না পেয়ে তারা রাস্তায় নেমে এসেছে। কিন্তু এই যে গাফলতিটা, যারা এই যে উপদেষ্টাদের চোখে কেন এতদিন পরেনি নজরে যে আহতদের এই সুচিকিৎসা ব্যবস্থাটা করা উচিত ছিল আগে, তারা এখন কেন মানে এখনও তাদের কি তৎপরতা দেখতেছেন যে না আসলে ডিসেম্বরের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবে? আপনারা কিভাবে এটা কাজ করতেছেন? আমরা সরকারকে সব তথ্য দিয়ে সহযোগিতা করছি, বাকিটা সরকার কতখানি নিজেদের দিক থেকে চেষ্টা করে তার উপর নির্ভর করছে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে, কারণ এটা এখন জাতীয় সমস্যা, আর এটার সমাধান সব থেকে বেশি প্রয়োজন, সবার আগে এটার সমাধান প্রয়োজন। আর এই বিষয়ে যদি আহত বা অর্থ সহায়তা যদি সরকার ব্যর্থ হয়, তাহলে আপনারা তাদেরকে কিভাবে দেখবেন?
এই বিষয়ে উপদেষ্টা যারা বসিয়েছেন এই বিষয়ে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। এ বিষয়ে আসলে এটা খুব কঠিন কিছু না। এটা একটা সরকারে বসে এই কাজগুলা করা খুব কঠিন কিছু না। এই কাজগুলাতে আসলে সফলতা আনতে হবে। আমাদের আসিফ ভাই এবং নাহিদ ভাইকে আমরা দেখেছি, তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এইগুলো নিয়ে কাজ করছে, তারা আহতদের খোঁজ নিচ্ছে, সব কিছুর ব্যাপারে তাদের আছে। অন্যান্য উপদেষ্টাদেরকেও এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে এবং এই ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই কাজ সমাধান সম্ভব, দ্রুত সময়ের মধ্যে এই কাজ সমাধান আচ্ছা, সম্ভব। আপনি একটা কথা বললেন যে এই কাজটা খুব দ্রুত করা যায়, তো 100 দিনও হয়ে গেছে, আন্দোলন 100 দিন হয়েছে, এই কাজটি এখনো চিকিৎসা তারা পাচ্ছে না কেন? এই গাফিলতিটা কেন? আপনি বলছেন এটা ইজিলি হওয়ার কথা, কিন্তু 100 দিনও পেরিয়ে গেছে, এখনো কিছুদিন আগে একজন আন্দোলনকারী মারা গেছে। এই ক্ষেত্রে আমি উত্তর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে চিকিৎসা পাচ্ছে না ব্যাপারটা এরকম না, চিকিৎসা তারা পাচ্ছে, কিন্তু যেই পরিমাণ আহত এবং যেই ক্রিটিক্যাল সিচুয়েশন, এমনও অনেক আছে যেটা বাংলাদেশের চিকিৎসা সম্ভব না। তো সেই ক্ষেত্রে যাদের বাংলাদেশের চিকিৎসা সম্ভব না, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যেন বাইরে পাঠানো হয়, মেডিকেল টিম গঠন করা হয়, তাদের যা যা লাগে, একজন আহতকে বাঁচানোর জন্য, তাকে সুস্থ করার জন্য যা যা লাগে প্রত্যেকটা কাজ এই রাষ্ট্রকে করতে হবে। এবং এটা নিয়েই আমরা আমাদের যেই কথা বা আমাদের যে ভয়েস, এটা আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। আশা করি অত দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। আর যদি এই বিষয় নিয়ে আপনারা ডিসেম্বরের ভিতরে যদি সরকারকে ব্যর্থতা দেখেন উপদেষ্টাদের, তখন আপনারা কি সিদ্ধান্ত যাবেন? আপনারা একটা জিনিস জানেন যে এই বর্তমান যে সরকার বা এই যে উপদেষ্টার চেয়ার, এটা কিসের উপর তৈরি? আহত বা নিহতদের রক্তের ম্যান্ডেটের উপর তৈরি। আহত বা নিহতদের রক্তের ম্যান্ডেটের উপর তৈরি যেই উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ যদি আহতদের নিয়ে কাজ করতে ব্যর্থ হয়, তাহলে এটা আপনারা যে গণ অভ্যুত্থান দেখেছেন, এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই এটার জবাব দেওয়া হবে। আপনি একটা জিনিস দেখেন, বর্তমান যে সরকার, এই সরকার কাদের? ছাত্র জনতার সরকার। তো সেখানে ছাত্র প্রতিনিধি কিন্তু একজন শিক্ষার্থী হয়ে, যেহেতু আমি এই সরকারের সমালোচনা করছি, অবশ্যই কি একটা যৌক্তিক কারণে যে এটা যদি অতি দ্রুত করা না হয়, তাহলে কিন্তু এই ছাত্ররাই কিন্তু আবার রাজপথে নেমে আসবে। কারণ আমার ভাইকে আমি হসপিটালে রেখে, মৃত্যুসজ্জায় রেখে আমি শান্তিতে দিন কাটাতে পারি না। এটা কি জোর দাবি হওয়া উচিত ছিল না? আমাদের মৃত্যুসজ্জা, তাকে চিকিৎসা তো দ্রুত দেওয়ার দরকার। আমাদের বর্তমানে এত সময় আমাদের বর্তমানে যে প্রথম প্রায়োরিটি, সেটা হচ্ছে আমাদের আহতদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। ইভেন আপনারা দেখবেন যে আমরা পঙ্গুতে কিন্তু উপদেষ্টারা এসেছে, ইভেন আসিফ ভাই আসছে, নাহিদ ভাই আসছে, মাহফুজ ভাই আসছে, নাহিদ ভাই, মাহফুজ ভাই আসছে, আসিফ নজরুল স্যার আসছে। তো যারা আসছে তারা কিন্তু একটা ওয়াদা দিয়ে গেছে এবং পরের দিন কিন্তু তাদের সাথে বৈঠক হয়েছে। তো যেহেতু ডিসেম্বর পর্যন্ত একটা ডেডলাইন দিয়েছে, এই ডিসেম্বরের মধ্যে যদি আমার আহত ভাইয়েরা সুচিকিৎসা না পায়, উন্নত চিকিৎসা না পায়, তাহলে ছাত্র সমাজের সমাধান করবে। আরেকটা বিষয় হলো, আমরা ইতিমধ্যে দেখেছি যে উপদেষ্টা যেই 3জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, 2জনকেই আওয়ামী লীগের পন্থী বলা হচ্ছে। এটা আপনারা কিভাবে বলবেন যে উপদেষ্টারা প্রথমেই সেই ভুল করতেছে কিনা? এটা আপনারা কিভাবে তাদেরকে ভুল ধরবেন? আমরা অ্যাকচুয়ালি এখানে এটা বলতে চাচ্ছি যে যারা ফ্যাসিস্টের দোসর, যেমন মোস্তফা সারোয়ার ফারুকী, ওনাকে উপদেষ্টা মণ্ডলীতে কোনোভাবেই আমরা চাই না। ইভেন একজন স্টুডেন্টও বলবে না যে আমি তাকে চাই, যে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে। আপনি দেখেন, সে আমাদের কাছে কিছু নিউজ আসছে যে সে জুলাই বিপ্লবে নাকি সমর্থন দিয়েছে। 15 বছর স্বৈরাচারের দোসর করে, 15 বছর স্বৈরাচারের সুবিধাভোগী হয়ে, 15 দিনে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে উপদেষ্টার চেয়ারে আসা যায় না। এত সহজ না। এই উপদেষ্টার চেয়ার শহীদদের রক্তের উপর তৈরি, এই চেয়ারে এত সহজে বসা যায় না। অতি দ্রুতই তারা অপসারণ করতে হবে। এবং ছাত্র সমাজ কিন্তু এটা নিয়ে অনেক সোচ্চার। আমরা একটা আলটিমেটাম দিয়েছি আমাদের কর্মসূচি থেকে, অতি দ্রুতই কিন্তু তাদেরকে অপসারণ করা না হলে ছাত্র সমাজ কিন্তু পুনরায় রাস্তায় নামতে বাধ্য হবে। আর ছাত্র সমাজ রাস্তায় নামতে বাধ্য হলে, রাস্তায় নামলে কি হতে পারে, এটা বাংলাদেশ এবং পুরো বিশ্ববাসী কিন্তু এখন জানে। সমন্বয়ক যারা আছেন, তাদেরকে নিয়ে কি সরকারের একাংশ কি আলোচনা করা উচিত না, যে আমরা কোনো কাজ করলে আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত? দেখেন, আমরা যে সরকার গঠন করেছি, এই সরকার ছাত্র জনতার সরকার। সেই ক্ষেত্রে ছাত্র জনতার ম্যান্ডেট ছাড়া কিন্তু এই সরকারে বসা অসম্ভব। তো কীভাবে তারা উপদেষ্টার চেয়ারে বসলো, এটা আমাদেরও এখন একটা প্রশ্ন। আমাদের কনসার্ন ছাড়া, আমাদের ছাত্র প্রতিনিধিদের পরামর্শ ছাড়া কিভাবে তারা উপদেষ্টার মতো চেয়ারে গিয়ে বসে শহীদদের রক্তের সাথে কিভাবে বেইমানি করতে পারে, আমরা এটা নিয়ে কথা বলছি। কিভাবে তাদেরকে অপসারণ করা যায়, কিভাবে তাদেরকে এই শহীদদের রক্তের সাথে যেন প্রতারণা করা না হয়, কীভাবে তাদেরকে বের করা যায়, এটা নিয়ে আমরা অতি দ্রুত একটা সিদ্ধান্তে আসবো এবং অতি দ্রুত এটার বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন।
তিনজন যেই উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, কিন্তু আপনাদের এই যে বৈষম্য যে বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, তাদের সাথে কি সরকারের একটু কি আলোচনা করে এই উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত ছিল না? উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের সাথে পরামর্শ না করাটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত এবং আমরা এটা আসলে প্রত্যাখ্যান করেছি এবং আমরা বলেছি যে এই ধরনের শিক্ষার্থী প্রতিনিধিরা কেউ এই উপদেষ্টা শহীদদের রক্তের ম্যান্ডেট দিয়ে যে সরকার তৈরি সেই সরকারের উপদেষ্টা পরিষদে এরকম উপদেষ্টাদেরকে এরকম উপদেষ্টা বলতে একজনকে তারা যারা দুইজনকে তারা হচ্ছে মাহফুজ আবদুল্লাহ বাদে বাকি দুইজনকে তারা আসলে মানে না এবং তারা তাদের অপসারণ চায়। তাহলে কি এটা কি আপনারা কি যারা বিগত সরকার ছিলেন তাদের কি ষড়যন্ত্র শিকার, কি এখনো কি তাদের পাইপলাইন এই সরকার কি বুঝতে পারেনি নাকি? আমরা এটা নিয়ে সরকারের কাছে প্রশ্ন করেছি এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি এবং দ্রুতই এটা নিয়ে সমাধানের পথে আসবো ইনশাল্লাহ। আপনার মতে ডক্টর ইউনূসকে প্রথম কোন জিনিসটা সংস্কার করা উচিত এই মুহূর্তে? প্রথমে স্বাস্থ্যখাত, কারণ আহতদের চিকিৎসা হচ্ছে এবং পাশাপাশি সারা বাংলাদেশের অনেক গরিব মানুষের আহত এবং আমাদের স্বাস্থ্যখাতে অনেক দুর্নীতি আছে, এই জিনিসটা নিয়ে কাজ করা উচিত এবং আমাদের নির্বাচনের কথা যেহেতু হচ্ছে আমাদের সুষ্ঠু সুন্দর নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা, নির্বাচন কমিশন সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং সচিবালয়ে স্বৈরাচারের দোসররা যারা বসে আছে এখনও তাদেরকে অপসারণ করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। আমরা আন্দোলনের 100 দিন পেরিয়ে গেছি, কেন উপদেষ্টারা কোনো জোরালোভাবে কোনো সংস্কার করছে না, কোনোভাবেই জোরালোভাবে সংস্কার করতে পারছে না? আমরা ছাত্র প্রতিনিধিরা সবসময় প্রেশার গ্রুপ হিসেবে সরকারের প্রতি এই জিনিসে আসলে চাপ রাখছি এবং যখন সরকার এটাতে ব্যর্থ হবে তখন আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে ইনশাল্লাহ আসবো। আচ্ছা, আপনারা দেখেন স্বৈরাচারী যে সরকার ফ্যাসিস্ট হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল। একটা 15 বছরের স্বৈরাচারী রেজিম আপনি 15 দিন 3 মাসে কিন্তু ভাঙতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের অনেক জায়গায় সংস্কার কাজ চলমান এবং আমরা আপনাদেরকে এতটা ইনশিওর করতে পারি যে ছাত্র জনতার যে ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠন হয়েছে তারা এই স্বৈরাচারী ফ্যাসিজমের যেই কাঠামো, এই কাঠামো অতি দ্রুতই ভেঙে দিবে এবং ভেঙে বাংলাদেশের যে সত্যিকারের গণতান্ত্রিক চর্চা, সত্যিকারের যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা, এই যে একটা সুস্থ কাঠামো, এই সুস্থ ধারার কাঠামো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবে এবং আমাদের পূর্ণ সমর্থন এখানে আছে। আরেকটা বিষয় হলো, আমরা এই রাস্তাঘাটে যে দেখতেছি মোহাম্মদপুরে বিশেষ করে যেই দিনে দুপুর বেলাও চুরি ডাকাতি হচ্ছে, আপনারা কি মনে করেন না যে দেশের সর্বপ্রথম এই আহত চিকিৎসার পরেই সেখানে আমি মনে করি যে প্রশাসনটাকে ঢেলে সাজানো, এটা এখনো পর্যন্ত সরকার কেন পারতেছে না? আচ্ছা, এটাও আমি আপনাকে বলবো যে আপনি চাইলেই একদিনেই সব কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন না। আমাদের অনেক এক্সপেকটেশন এই সরকারের কাছ থেকে, অনেক ধরনের আশা, কিন্তু আমরা যদি সব কিছু একসাথে চাই তাহলে কিন্তু আমাদের পক্ষে আমাদের চাওয়াটাও উচিত না, সরকারের পক্ষ থেকে এটা করাটাও সম্ভব না। আপনারা দেখবেন যে মোহাম্মদপুরে সেনাবাহিনী অভিযান চালিয়েছে, এবার একটা কথা বলছে, হয় তোমরা থাকবা নাহলে আমরা থাকবো, হয় তোমরা থাকবা না হলে আমরা থাকবো। তো এই কথার মাধ্যমে বোঝা যায় সরকার কতটা আন্তরিক, যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে নিরলসভাবে কাজ করতেছে, সংস্কার করার জন্য নিরলসভাবে কাজ করতেছে, এটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার আমি চাইলেই কিন্তু কাউকে চাকরি থেকে বাদ দিয়ে দিতে পারবো না, একটা প্রসেসিং আছে, একটা রিক্রুটমেন্টের প্রসেসিং আছে। আমি চাইলেই যদি কাউকে বাদ দিয়ে দেই তাহলে আমার আইন শৃঙ্খলা আরও অবনতি হবে। আমাকে পর্যাপ্ত পরিমাণ প্রমাণাদি দলিল এবং পরবর্তী ধাপে আমি কীভাবে এটা সামাল দিব সেই যে একটা রোড ম্যাপ পরিকল্পনা, ওই পরিকল্পনা করেই কিন্তু এই জিনিসটা সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে বর্তমান সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত। আমাদের অনেকের মনে কোশ্চেন যে 3 মাস হয়ে গেছে এখনও কেন পারতেছে না। 3 মাস কিন্তু খুব বেশি সময় না, যেটা 15 বছরে আপনারা করতে পারেন নাই, যেটা আপনি 3 মাসে হয়ে যাবে, এই জিনিসটা ভাবা বোকামি। তো সেক্ষেত্রে আমাদের একটু সময় দেওয়া উচিত। আমি মনে করি অতি দ্রুতই এটা সংস্কার সম্ভব। নির্বাচন চান না সংস্কার চান? অবশ্যই আমরা প্রথমে সংস্কার চাই। আমি সংস্কার না করে নির্বাচনে যেতে পারি না। কেন পারি না এটা আমি বলি। আমি যদি সংস্কার না করে নির্বাচনে যাই, এই যে কাঠামোটা পরবর্তী সরকার আবার ফ্যাসিজমের দিকে নিয়ে যাবে না, এরা কোনো গ্যারান্টি নাই। সুতরাং যেন অন্য কোনো সরকার যেন এসে এই কাঠামোটাকে ফ্যাসিজমের দিকে নিতে না পারে, সেক্ষেত্রে সর্বপ্রথম সংস্কার ব্যতীত কোনো নির্বাচন সম্ভব না।
তাহলে জনগণের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটা আবারও অপূর্ণ থেকে যাবে এবং আরেকটা ফ্যাসিজম ক্রিয়েট হবে। সময় চাইছে জি, সময় নিয়েছেন কিনা আপনারা জানেন যে আমাদের কিছু সংস্কার কমিটি গঠন হয়েছে, যেটা 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে যে 90 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য। তা আমরা ওই সংস্কার কমিটির সময়টা ওই 90 দিনের একটু অপেক্ষা করি, দেখি আমাদের কি রেজাল্ট আসে। ওই রেজাল্টের উপর ভিত্তি করে ছাত্র সমাজ পরবর্তী সিদ্ধান্ত নেবে।